হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স স্টাডি রুম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করব যে 11-এর পদার্থবিদ্যার ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো নিটে আসে তার সেকেন্ড পার্ট। অর্থাৎ আগের ভিডিওতে আমরা নিটের কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে কি করে নিটের প্রশ্নগুলোর সমাধান করতে হয়। আজকে আমরা সেকেন্ড পার্ট মানে আরও কিছু কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো দেখবে যে কোশ্চেনগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে আসে সেরকম ধরনেরই একটু কোশ্চেন, ঠিক আছে, কিন্তু নিটে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু আলাদা। তো নিটে যেহেতু সময়টা খুব কম দেওয়া থাকে, তাহলে কম সময়ে কিভাবে আমরা কোশ্চেনগুলো সমাধান করব সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। তো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন দেখা যাক, আমাদের প্রথম কোশ্চেন কি আছে। আমাদের প্রশ্নটা দেখবে কি দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নটা কি দেওয়া আছে দেখো। প্রশ্ন যেটা দেওয়া আছে, দ্য ড্যাম্পিং ফোর্স অন অ্যান অসিলেটর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভ্যালোসিটি, দ্য ইউনিট অফ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আর। ইউনিটটা বের করতে বলেছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। তাহলে দেওয়া আছে দ্য ড্যাম্পিং ফোর্স অন অ্যান অসিলেটর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভ্যালোসিটি। তাহলে ড্যাম্পিং ফোর্সকে আমরা কি লিখি না, এফ ভেরিজেস প্রপোর্শনাল টু দ্য ভ্যালোসিটি ভি। তাহলে এখানে যদি আমরা কনস্ট্যান্টটা পাই এফ ইজিক্যাল টু কে ভি, এখান থেকে পাই কে ইজিক্যাল টু এফ বাই ভি। তাহলে দেখো ফোর্স বাই ভ্যালোসিটি যে ইউনিটটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটির ইউনিট। তাহলে ফোর্সের ইউনিট হয়, আমরা ফোর্সকে যদি সাজিয়ে লিখি যে ফোর্স, যদি আমরা ডাইমেনশন দুটো বের করি এককটা লিখে তাও হবে, কিংবা তাহলে এখানে সুবিধা হচ্ছে সব থেকে আমরা যদি ফোর্সের ডাইমেনশন বসাই এম এল টি এর পর -2 আর বেগের ডাইমেনশন তাহলে এল টি এর পর -1, তাহলে এখানে এলটা ক্যান্সেল হয়। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকে কে না, এখানে পড়ে থাকে আমার এম টি টু দি পাওয়ার -1। এম এর জন্য আমরা একক হিসাবে যদি কী লিখি, যদি কোশ্চেনটা তোমাদের দেওয়া থাকতো যে ডাইমেনশন কী হবে তাহলে কিন্তু এম টি এর পর -1। তাহলে যদি বলতো একক কী হবে তাহলে এম এর জায়গায় আমরা লিখবো কেজি, মিটার টাইমের জায়গায় সেকেন্ড ইনভার্স। তাহলে অপশান আসছে আমার কেজি সেকেন্ড ইনভার্স, এম এর জন্য কেজি, টি এর জন্য সেকেন্ড ইনভার্স। এটা নিট 2012-এ পড়েছিল। ঠিক আছে, তো দেখো এখানে যদি মাত্রা বের করতে বলতো তাও আমার চলে আসতো এম টি এর পর -1। যেহেতু একক বের করতে বলেছে তাহলে কেজি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দুটো একক হোক মাত্রা হোক আমরা সিম্পল প্রসেসেই বের করব। এখানে যদি তুমি ফোর্সের মাত্রা বসাতে আর ভ্যালোসিটি মানে বেগের মাত্রা বসাতে বা একক বসাতে তাও কিন্তু একই অ্যান্সার আসতো আমার। তাহলে দেখা যাক আমাদের পরের কোশ্চেন কি আছে, বা নিটের পরের কোশ্চেন কোন কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, দেখা যাক আমাদের নেক্সট দ্বিতীয় কোশ্চেন। কোশ্চেন যেটা আমাদের করতে হবে, যে নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা দেখো, দ্য ইউনিট অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এর একক কী। দ্য ইউনিট অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার একক। এই কোশ্চেনটাও কিন্তু নিটে পড়েছে। এই কোশ্চেনটা নির্ণয় মানে এককটা বের করার জন্য আমরা দেখব যে কুলম্বের সূত্র ছিল এফ ইজিক্যাল টু Q1 Q2/4πε0 r²। যে কুলম্বের সূত্র তোমরা ক্লাস 10-এও পড়েছো, যে সূত্রটা ছিল এফ ইজিক্যাল টু Q1 Q2/4πε0 r²। এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা বা ফ্রি স্পেস পারমিটিভিটি। তাহলে এখানে বের করো, যদি এটা বের করি তাহলে কত আসছে, Q1 Q2/4πr²। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে আমরা বের করি তাহলে ε0/ε0 ইজিক্যাল টু Q1 Q2/4πr²। এখানে Q1 Q2 মানে দুটো আধান, এফ মানে তাদের মধ্যে ক্রিয়াশীল বল, আর মানে মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে এটা তো কনস্ট্যান্ট, 4πটা হচ্ছে আমার ধ্রুবক রাশি, এটার মাত্রা কিন্তু আমরা 1 বসাবো। তাহলে যদি একক বা মাত্রা বসাই তাহলে দুটো আধান, তাহলে কুলম ইন্টু কুলম ডিভাইডেড বাই ফোর্স মানে একক হয় নিউটন, আর দূরত্বের একক হয় মিটার স্কোয়ার। যেহেতু দূরত্বের স্কোয়ার আছে তাহলে এককটা হবে আমাদের মিটার স্কোয়ার। তাহলে এককটা কী পাই আমরা, কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার
2, বা যদি লেখো তুমি এইভাবে যে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার একই জিনিস, কিংবা কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইভাবে আমাদের যে একক বা মাত্রা একটা সমীকরণ থেকে নির্ণয় করতে হয়। আমাদের পরের কোশ্চেনটা দেখো, সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সার্থক সংখ্যা থেকে একটা কোশ্চেন দেওয়া আছে। যে প্রশ্নটা নিট 2020-তে পড়েছিল, কোশ্চেনটা দেওয়া আছে দেখো যে টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9.99 মিটার মাইনাস 0.0099 মিটার। অর্থাৎ যে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা যে নিয়মটা আমরা অবলম্বন করি সেই নিয়ম থেকে তোমাকে 9.99 মিটার থেকে 0.0099 মিটার যদি মাইনাস করি মানে বিয়োগ করি আমরা, তাহলে অ্যান্সারটা কত হবে? 4টে অপশান দেওয়া আছে। ফার্স্ট অপশান 9.9801 মিটার, সেকেন্ড অপশান 9.98 মিটার, থার্ড অপশান 9.980 মিটার অ্যান্ড লাস্ট অর ফোর্থ অপশান 9.9 মিটার। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার যে আমাদের নিয়মটা আছে বা তাৎপর্যপূর্ণ সংখ্যা দুটো সংখ্যার থেকে আমরা বিয়োগ করার যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করে করব। তাৎপর্যপূর্ণ সংখ্যার যে বিয়োগের নিয়ম আছে, নিয়মটা কি? দুটো সংখ্যার বিয়োগ করব, বিয়োগ করার পর দেখব যে ফার্স্ট পয়েন্টের পর আমরা কত ডিজিট নেব বা পয়েন্টের আগে এবং পরে টোটাল ডিজিট কতগুলো সংখ্যা আমরা নেব। ঠিক আছে, তো দেখতে হবে এখানে যে দুটো নাম্বার দেওয়া আছে আর কি, যেমন ধরো এখানে 9.99 মিটার 0.0099 মিটার, এখান থেকে মাইনাস করতে বলেছে। তো আমার এখানে যে 9.99 মিটার এই সংখ্যাটা কম, 3টে আছে আর এখানে আছে 4টে ডিজিট। ঠিক আছে, তাহলে আমরা যেটা কম সংখ্যায় আছে সেটাই কিন্তু ফাইনাল অ্যান্সারে লিখবো। তাহলে দেখো যদি মাইনাসটা করি আমরা 9.99 মাইনাস 0.0099, আমরা সিম্পল নর্মাল যে নিয়মে সিম্পল আমরা বিয়োগ করে দেখব কত আসছে। তাহলে 9.9801 আমাদের আসে। ঠিক আছে, 9.9801 যেটা ফার্স্ট অপশানে ছিল 9.9801 মিটার, কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট ফিগারে যদি আমরা এই অ্যান্সারটা লিখে দিই তাহলে অ্যান্সারটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়। কারণ সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যার কতগুলো নিয়ম আছে যে আমরা যখন বিয়োগ বা যোগ করব তখন দেখব যে সব থেকে কম ডিজিটের সংখ্যা ছিল 9.99 মিটার, 3টে ডিজিট। তাহলে আমরা যে বিয়োগফলটা পাবো সেখানে টোটাল ডিজিট বা সিগনিফিক্যান্ট ফিগার নাম্বার হবে 3। তাহলে আমার অ্যান্সারটা হবে 9.98, অর্থাৎ পয়েন্টের পর দুটো ডিজিট, তাহলে 9.98 মিটার একটা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান বি ইজ কারেক্ট। সিগনিফিক্যান্ট ফিগারে আমার বিয়োগ করার সময় বা যোগ করার সময় দেখব যে সব থেকে কম নাম্বার বা কম ডিজিট যেটাতে ছিল, এখানে একটা দুটো 3টে আছে, 3টে অঙ্ক আছে, অঙ্ক সংখ্যা হচ্ছে 3টে, এখানে ছিল 5টা, পয়েন্টের আগে যদি নিই আমরা 5টা, তাহলে আমরা সব থেকে কম যেটাতে ছিল সেটাতে যেটা সব থেকে কম ছিল সেটাই আমার হবে ফাইনাল রেজাল্টে। এখানে ছিল 3টে অঙ্কের, এখানে হবে 1 2 3, তাহলে আমার এখানে অ্যান্সার হয় 9.98 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডাইমেনশন অফ হাফ এপসা 0 স্কোয়ার বা হাফ এপসা নট স্কোয়ার হোয়ার এপসা নট ইজ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ইজ ইলেকট্রিক ফিল্ড। এইটা ওটা ডাইমেনশন বের করতে বলেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমার দেওয়া আছে দ্য ডাইমেনশনস অফ হাফ এপসা নট স্কোয়ার হোয়ার এপসা নট ইজ দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। এটা যেটা দেওয়া আছে, যে রাশিমালাটা দেওয়া আছে হাফ এপসা নট স্কোয়ার যেটা দেওয়া আছে, এখানে ধরো যেটা দেওয়া আছে হাফ এপসা নট স্কোয়ার, এটাকে আমরা বলি এনার্জি ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। এনার্জি ডেনসিটি মানে হচ্ছে শক্তি ঘনত্ব। তো এনার্জি ডেনসিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম বা একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে সেটা যদি বের করতে পারি শক্তির ঘনত্ব বা শক্তি একক আয়তনে যে পরিমাণ শক্তি, তাহলে আমরা পাবো হাফ এপসা নট স্কোয়ারের ডাইমেনশন বা মাত্রা। আমাকে কি করতে হবে? ফার্স্ট শক্তি
বের করতে হবে তাকে ভলিউম বা আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি এনার্জি ডেনসিটি এই যে হাফ এপসাইলন নট স্কোয়ার, এটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, মানে হচ্ছে শক্তি বাই আয়তন, একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে আমরা মাত্রা যখন বস করাবো শক্তির মাত্রা বাই আয়তনের মাত্রা, শক্তির মাত্রা আমরা জানি এম এল স্কোয়ার টি এর পর -2 বাই আয়তনের মাত্রা আমরা জানি এল কিউ। যদি করি আমরা ক্যালকুলেশন এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 আসে, কারণ এখানে এল স্কোয়ার আছে নিচে এল কিউ আছে, তাহলে এল টু দি পাওয়ার -1 হয় টি টু দি পাওয়ার -2। যে মাত্রাটা আমাদের চাপের মাত্রা আসে বা এই অঙ্গনাঙ্কের মাত্রা আসে বা পীড়নের মাত্রা। তাহলে দেখতে পাচ্ছ যে হাফ এপসাইলন নট স্কোয়ার যে টার্মটা দেওয়া ছিল এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেনসিটি বা শক্তি ঘনত্ব, যার মাত্রা আমরা পাই এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে যে বি এর অপশান এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 এই অপশানটা কিন্তু আমাদের কারেক্ট। ঠিক আছে, নিটের যে কোশ্চেনগুলো থাকবে এক একটা কোশ্চেনে থাকে 4 মার্কস, তাহলে আমাকে দেখতে হবে যে টাইম কম সময়ের মধ্যে কিভাবে কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ করা যায়। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে যদি মাত্রা বের করতে দিয়েছে, যদি এখানে একক বের করতে বলতো তাহলেও কিন্তু আমাদের এককটা এই পদ্ধতিতে আমরা বের করতাম। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব কি আছে। পরের কোশ্চেনটা দেখবে, এখানে আমরা যেমন ধরো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে মেন স্কেল ডিভিশন ভার্নিয়ার স্কেল ডিভিশনের অঙ্কগুলো করেছি আর কি ক্লাস 11-এ, যে ভার্নিয়ার স্কেলের এত ঘর মেন স্কেলের এত ঘরের সাথে মিলে যায়, তাহলে যন্ত্রটার ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন আমার দেওয়া আছে দ্য মেন স্কেল অফ এ ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ এন ডিভিশনস পার সেকেন্ড পার সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটারে এন ডিভিশন, মানে 1 সেন্টিমিটারের মধ্যে এন সংখ্যক ঘর আছে ভার্নিয়ার স্কেলে। এন ডিভিশনস অফ দ্য ভার্নিয়ার স্কেল কোয়েনসাইড উইথ n-1 ডিভিশন অফ মেন স্কেল। ভার্নিয়ার স্কেলের এন ঘর মেন স্কেলের n-1 ঘরের সঙ্গে মিলে যায়। আমরা জানি যে ভার্নিয়ার স্কেলে যতগুলো ঘর থাকে মেন স্কেলে তার থেকে একটা ঘর কম থাকে। আমরা ক্যালকুলেশন কিন্তু সেইভাবে করেছি যে একটা স্লাইড ক্যালিপার্স যন্ত্রের ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সাথে মিলে যায়। ঠিক আছে, যন্ত্রটির ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করো। এখানে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা আছে n, মূল স্কেলের ঘর সংখ্যা আছে n-1। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের n ঘর মূল স্কেলের n-1 ঘরের সাথে সমান। আমাকে বের করতে বলেছে লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার্স, মানে ভার্নিয়ার ক্যালিপার্স যে যন্ত্রটা আছে তার ভার্নিয়ার স্থিরাঙ্ক বের করতে বলেছে বা লঘিষ্ঠ ধ্রুবক। এখানে লিস্ট কাউন্ট মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে আমার একটা সবথেকে সহজ ফর্মুলা আছে যে লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি আমরা কি করে লিখি না, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা মাইনাস মূল স্কেলের ঘর সংখ্যা ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা ইন্টু এম। ফর্মুলাটা হচ্ছে, দেখো আমি লিখছি ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা y মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম, ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা মাইনাস মূল স্কেলের ঘর সংখ্যা বাই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা ইন্টু মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা আমার এখানে কত আছে n, তাহলে এখানে n মাইনাস মূল স্কেলের ঘর সংখ্যা n-1 ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হলো আবার n ইন্টু মূল স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে m একক। তাহলে এখানে দেখো যে মেন স্কেলের কি বলেছে, দ্য মেন স্কেল অফ এ ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ n ডিভিশন পার সেন্টিমিটার। তাহলে 1 সেমিতে n সংখ্যক ঘর আছে, তাহলে একটা ঘরের দৈর্ঘ্য 1/n সেন্টিমিটার। বুঝতে পেরেছ? পার সেমিতে n ডিভিশন মানে 1 সেন্টিমিটারের মধ্যে n সংখ্যক আছে, তাহলে একটা ঘরের দৈর্ঘ্য কত 1/n সেন্টিমিটার। যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসে এখানে n-n+1 হয়, তাহলে 1/n বাইরে আছে 1/n সমান 1/n² সেন্টিমিটার। তাহলে আমাদের অপশান সি কারেক্ট, 1/n² সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছ যে কত সবথেকে সহজ পদ্ধতিতে নিটের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করছি। এই যে কোশ্চেনটা আছে
এটা উড়িষ্যার নিট 2019 2019 পড়েছিল। তাহলে নিটের যে কোশ্চেনগুলো আসবে, যাতে আমার 1 মিনিটের কম সময়ে আমরা সবথেকে সঠিক পদ্ধতিতে সমাধান করতে পারি, তাহলে আমরা সেই পদ্ধতিটা অনুসরণ করে আমরা নিটের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো। এখানে দেখো, যদি অঙ্কটা আমি মুখে মুখে করতাম তাও হতো, কারণ এখানে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা n মাইনাস মূল স্কেলের ঘর সংখ্যা n-1, বিয়োগ করলে হয় 1 ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা n, তাহলে 1/n ইন্টু মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য 1/n, তাহলে 1/n²। ঠিক আছে, সব থেকে সহজ মেথডে এটাই দেখালাম। তাহলে এই কোশ্চেনটি ভালো করে দেখবে। ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্থিরাঙ্ক বা লিস্ট কাউন্ট নির্ণয় করতে হলে এই ফর্মুলা বস করাবে। প্রত্যেকটা অঙ্ক এইরকম টাইপের, ধরো 20 ঘর 19 ঘরের সাথে মিলে যায়, বা 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সাথে মিলে যায়, একই প্রসেসে কিন্তু বাকিগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, আজ ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এইরকম ধরনের আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো নিটে প্রিভিয়াস ইয়ারে পড়েছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। পরবর্তীকালে নিটের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব।